শি ইজ নট এলিজিবল, ওনার 6 মাসের জেল হবে। উনি ওখানে ঢুকে গিয়ে ওখানে সওয়াল করেছেন, ওনার 6 মাসের জেল হবে এর জন্য। কিন্তু বাইরে চোর বলেছে একজনকে যে নাকি লয়ার হওয়ার যোগ্য না, লয়ার হওয়ার জন্য মানে যার যোগ্যতা নেই, মমতা ব্যানার্জির কথা বলছি আমি, তাকে চোর বলেছে লোকে। কেন চোর বলেছে না, সে গত 12 থেকে 15 বছর একটার পর এক চুরি, ধর্ষণ ইত্যাদি কেসে ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তো নিজে ফোনে বলেছিলেন যে আমি সারা রাত ফোনে কথা বলেছি, এই বলেছি। এবার সারা রাত কী হয়েছিল? সারা রাত তো ডেড বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো তাহলে আপনি কেন কথা বললেন কার সঙ্গে? আপনার মধ্যে ঢোকার হাজার হাজার লোক মারা যাচ্ছে, আপনার এখানে ঢোকার দরকারটা কী ছিল? যে আপনি এদের বাঁচানোর জন্য বারবার সুপ্রিম কোর্টে গেছেন, এই গেছেন, তো আপনারা তো ইন্টারেস্ট কিসের? তো সেগুলো নিয়ে তো তদন্ত নিশ্চয়ই হবে। ফলে শান্তনু সিনহা বিশ্বাসকে ধরলে মমতা ব্যানার্জির মানে বহু এমন জিনিস যা আমরা জানি না, বহু এমন জিনিস ওনার ব্যক্তিগত জিনিস যেটা আমরা জানি না, হয়তো সেটাও বেরিয়ে মানে জানি এখনও তদন্ত শুরু হয়নি, সেই নিয়ে তদন্ত হতে পারে। এই লোকটা যখন ধরা পড়েছে, আমি আপনাকে বলছি এর সঙ্গে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, কেউটে বেরোবে। জাস্টিস ফর আরজি কর একদিন এই স্লোগান তুলে গোটা বাংলা পথে নেমেছিল। জাস্টিস এসেছে কি, সেটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। তবে এবারে সরকারের পালা বদল হতেই খুলে গেল সেই আরজি করের অত্যন্ত চর্চিত কেস ফাইলস, এবং এই ঘটনাতে পরপর 3 জনকে সাসপেন্ড করা হলো। এছাড়াও বর্তমান রাজনৈতিক এবং যে রাজ্যের প্রেক্ষিত, সেই সমস্ত প্রেক্ষিত নিয়ে আলোচনায় আজকে আরও একবার সুদীপ্তদাকে পাশে পেয়ে গিয়েছি। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। এক কথায় আরজি কর মামলায় যেরকমটাই কথা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভোটের আগে তিনি বলেছিলেন যে সরকারে এলে, ক্ষমতায় এলে আরজি কর মামলায় সঠিক হিসাব হবে। সেই দিন আমরা কি মানে আগামী খুব তাড়াতাড়ি দেখতে চলেছি? এই যে 3 জনের সাসপেন্ড, এর ফলে কি আরও বড়সড় যে প্রাক্তন শাসক দলের সুপ্রিমো এবং তার ঘনিষ্ঠরা, তারা কি আরেকটু ভ্যাসাদেই পড়লেন? দেখুন, ফ্যাসাদে পড়ার কিছু নেই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই 3 জন মানে চোখের সামনে খুব নির্লজ্জভাবে এই 3 জন পুলিশ অফিসার এই জিনিসটা কভার আপ করেছে। এর জন্য সিবিআইডি দরকার হয় না, সাধারণ মানুষ জানে, আপনারা জার্নালিস্টরা জানেন, সবাই জানেন। ফলে এটা তো একটা প্রথম স্টেপ হলো। সিবিআই সঠিকভাবে তদন্ত করে কিছু বের করতে পারেনি, কারণ কেউ সাক্ষী দেয়নি। আর যেখানে নাকি প্লেস অফ অকারেন্স, সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো এইবার আশা করি সাক্ষীটা লোকজন দিতে বেরিয়ে আসবে। কারণ দেখুন, আমরা সবাই জানি কে খুন করেছে। ওই 5 জন যারা ডাক্তার ছিল, না 3 জন ডাক্তার ছিল, 4 জন, তো তাদের নাম আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমাদের সাক্ষী তো আর কেউ নেবে না, কারণ আমরা ওখানে ছিলাম না স্পটে, মুখে মুখে কথা বেরিয়েছে। তো এইবার মোটামুটি লোকজন যারা সেদিন আর কি আর্জি করেছিল, তারা আশা করি বেরিয়ে এসে সাক্ষী দেবে, এবং তাতে হয়তো আদালতের গ্রহণযোগ্য হয়তো একটা সাক্ষ্য পাওয়া যাবে এবং জাস্টিস পাবে আমার ধারণা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাও কোনো কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হবে, সাফ বলে দিলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী। কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী তো নিজে ফোনে বলেছিলেন যে আমি সারা রাত ফোনে কথা বলেছি, এই বলেছি। এবার সারা রাত কী হয়েছিল? সারা রাত তো ডেড বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো তাহলে আপনি কেন কথা বললেন কার সঙ্গে? আপনার মধ্যে ঢোকার হাজার হাজার লোক মারা যাচ্ছে, আপনার এখানে ঢোকার দরকারটা কী ছিল? এবং তারপরের যে ব্যাপারটা হলো যে আপনি এদের বাঁচানোর জন্য বারবার সুপ্রিম কোর্টে গেছেন, এই গেছেন, তো আপনারা তো ইন্টারেস্ট কিসের? তো সেগুলো নিয়ে তো তদন্ত নিশ্চয়ই হবে। তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ খানিক বাড়তেই চলেছে? কারণ শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন ফোন, হোয়াটসঅ্যাপ সমস্ত কল ধরে ধরে বের করব। আমি আবার বলছি তো, উনি নিজে স্বীকার করেছেন যে আমি কথা বলেছি। নিজে উনি যদি কথা বলে থাকেন, কী কথা বলেছেন সেটা তো বলতে হবে। উনি এত লোক মারা যাচ্ছে ওনার রাজ্যে, উনি যদি একটা কেসে হাতে ডেড বডি না দিয়ে সেটাকে পুড়িয়ে দিতে বলেন, বা উনি যদি তদারকি করেন সারা রাত, যেটা উনি মুখ ফসকে বলে ফেলেছেন, তাহলে ওনাকে বিপদে পড়তে হবে। এবং নইলে এত ইন্টারেস্ট ওনার কিসের? এই একটা কেস নিয়ে এত ইন্টারেস্ট ওনার কিসের? এদিকে দেখা যাচ্ছে যে অভয়ের মা রত্না দেবী, তিনি সরাসরি বলছেন যে আমার মেয়ের সঙ্গে সেই রাত্রিবেলায় যে 4 জন ডাক্তার ডিনার করেছিলেন, তাদেরকে ধরলেই সমস্ত আসল কালপ্রিটের মাথা পাওয়া যাবে। তো এই যে এই 4 জন ডাক্তারকে যদি গ্রেফতার করা হয় বা তদন্তের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলেই কি আসল রহস্য উন্মোচন হবে? কি মনে করেন দাদা? একদম। কারণ এদের মধ্যে 3 জন পালিয়ে গেছিল। 3 জন পালিয়ে গেছিলো, এবং তারা বোধহয় বিদেশ টিদেশ চলে গেছিলো। তো সেসব ট্র্যাক রেকর্ড পাওয়া যাবে, কেন এরা পালিয়ে গেছিলো। এতদিন পর্যন্ত এদের নাম কেউ বলার সাহস পায়নি, কারণ আরজি করে কোনো ডাক্তারের পক্ষে সম্ভব ছিল না এই নাম বলা। বললে তাদের খুন করে ফেলা হতো। তো এইবার পরিস্থিতি পাল্টেছে। তো তবুও একটা জিনিস, যে এই যে চন্দ্রনাথ রথকে যে খুন করা হলো, তারপর একটা মাফিয়া বা জিহাদি গোষ্ঠী তো এখানে কাজ করছে। খুব যে সেফ আজকের দিনেও ব্যাপারটা তা নয়, কিন্তু তবুও মানুষ আগের যে অবস্থা ছিল
তার থেকে আশা করি ভালো অবস্থা এবং সাক্ষ্যটা মানুষ দিতে পারবে, এটা ঘটনা। রাজ্যের প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূলের অস্বস্তি খানিক বাড়িয়ে শান্তনু সিনহা রায়ের গ্রেফতারি, এতে কি কান টানলে মাথা আসবে দাদা? শান্তনু সিনহা বিশ্বাস গত 15 বছর মমতা ব্যানার্জির যত রকম মানে 2 নম্বরই কাজ আছে সব কিছু সাক্ষী ছিলেন এ। মানে যত রকম তোলাবাজি, 2 নম্বরই, যত রকম অন্যায় কাজ, ট্রান্সফার করা পুলিশের, সব রকম খারাপ কাজ এই শান্তনু সিনহা বিশ্বাস করেছে। ফলে শান্তনু সিনহা বিশ্বাসকে ধরলে মমতা ব্যানার্জির মানে বহু এমন জিনিস যা আমরা জানি না, বহু এমন জিনিস ওনার ব্যক্তিগত জিনিস যেটা আমরা জানি না, হয়তো সেটাও বেরিয়ে মানে জানি এখনও তদন্ত শুরু হয়নি, সেই নিয়ে তদন্ত হতে পারে। তাহলে কি এই যে শান্তনু সিনহা বিশ্বাসের এই গ্রেফতারি, এটা কি শুধুমাত্র নিছক একটি তোলাবাজি বা এই চালান বা এরকম মাফিয়া রাজের বিরুদ্ধেই তদন্ত, নাকি এই তদন্তের শিকড় আরও অনেক গভীরে রয়েছে, কি বলতে চান? আমি বললাম তো, প্রথমে শান্তনু সিনহা বিশ্বাস ধরা পড়েছে ওই কি সোনা বাপ্পুনাকে, তার কেসটায় ধরা পড়েছে বোধহয়। এবার ঘটনা হচ্ছে এই চেনে শান্তনু সিনহা বিশ্বাস আর কি কি অন্যায় করেছে সেগুলো নিয়ে যদি টানাটানি শুরু হয় তাহলে কিন্তু ব্যানার্জি বাড়ির কেউ বাঁচবে না। আমি এটুকু বলতে পারি যে কালীঘাটের ব্যানার্জি বাড়ি তারা কিন্তু কেউ বাঁচবে না। খাস কালীঘাটের ঘনিষ্ঠ এই তকমাটা শান্তনু সিনহা বিশ্বাসের পাশে রয়েছে। আর এই তকমায় কি কোথাও না কোথাও মনে হয় যে এই মামলার রাজনৈতিক গুরুত্ব আরও বেশি করে বাড়িয়ে তুলেছে? শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাপারে গত 15 বছর ধরে মানুষ বলে আসছে এই লোকটা কতটা খারাপ পশ্চিমবঙ্গের হেন কোনো মানুষ জানে না। এই লোকটা যখন ধরা পড়েছে আমি আপনাকে বলছি এর সঙ্গে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, কেউটে বেরোবে, মানে এইটুকু আপনি ধরে রাখুন, কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে এই লোকটা যখন বেরিয়েছে। কারণ এই গত 15 বছর এত রকম অন্যায় করেছে যেটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া বলতো না, একমাত্র ইউটিউব মিডিয়া কথা বলতো, একটা দুটো মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়া বলতো, বাকিটা কথা বলতো না অ্যাডভার্টাইজমেন্টের ভয়। কিন্তু এ ভয়ঙ্কর নটোরিয়াস একটা লোক, তো এ ধরা পড়া মানে মানে এর জাল অনেক দূর ছড়াবে আর কি। আমি একটা ছোট্ট বক্তব্য তুলে ধরতে চাইবো দাদা। দুজন আইপিএসকে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ডটা মনে রাখবেন। শ্রীরামপুরের সাংসদ অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এরকম উক্তি করেছেন এবং তিনি আরও বলেন, এবারে আমি আরও একবার এদের সবাইকার ঘুম ভাঙাবো। কি বলতে চান? না না, প্রথমত ও নিজে যাতে জেলে না যায় সেটা করুক। প্রথমত ও কল্যাণ কিন্তু মানে এখানে ওকালতি করে প্রচুর টাকা কামিয়েছে এবং যার নাকি অনেক কিছু মানে অ্যাপ্রুভাল নেই এবং যেটা অ্যাজ এ এমপিও করতে পারে না, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো বাকিদের ঘুম ভাঙানোর আগে নিজে গিয়ে জেলে ঘুমাবে সে ব্যাপারটা কল্যাণ আগে চিন্তা করুক। অন্যকে এইসব থ্রেট দেওয়ার আগে, অত্যন্ত বাজে লোক, একটা আত পাগল টাইপ, পাগল না, লোককে পাগল অ্যাক্টিং করে, ওদিকে গিয়ে দিল্লিতে গিয়ে তেল মারে, এখানে এসে গরম নেয়। আর ওই মুসলিমদের খুব তোষণ করে, কারণ ওর সাঁওতাল বিধানসভার মধ্যে দুটো মুসলিম অধ্যুষিত, তো যে জন্য এমপি হয়ে আছে 20 বছর। নইলে এইরকম একটা থার্ড ক্লাস লোক এতদিন ধরে এমপি থাকতে পারে না। সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতি করে একটা লোক এখানে টিকে আছে। তো ওর ছেলে হেরে গেল, এবার ওকে বিদায় নিতে হবে, ওকে জেলে থাকতে হবে বাকি জীবনটা। এদিকে দেখা যাচ্ছে যে হাইকোর্ট থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে স্লোগান দেওয়া হলো। তারও বিপক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একটি উক্তি করেছেন যে 45 বছরে আমার জীবনে আমি কোনোদিনও আদালত চত্বরে এরকম ধরনের অপসংস্কৃতি দেখিনি। কেন? ও তো নিজে কল্যাণ নিজে এর আগে একটা কোন কেস হচ্ছিল আমার ঠিক মনে পড়ছে না, সেখানে গিয়ে ভণ্ডুল করে দিয়েছে। এ তো বাইরে চোর বলেছে একজনকে যে নাকি লয়ার হওয়ার যোগ্য না, লয়ার হওয়ার জন্য মানে যার যোগ্যতা নেই, মমতা ব্যানার্জির কথা বলছি আমি, তাকে চোর বলেছে লোকে। কেন চোর বলেছে না, সে গত 12 থেকে 15 বছর একটার পর এক চুরি, ধর্ষণ ইত্যাদি কেসে ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছে। শিক্ষা চোর, তাদের বাঁচানোর চেষ্টা করেছে। আরজিকরের চোর, তাদের বাঁচানোর চেষ্টা করেছে। সেই জন্য তারা চোর বলেছে, যারা বলেছে তারা লয়াররা বলেছে। কিন্তু এই কল্যাণ ব্যানার্জির যে চামচারা আছে, এই লয়াররা, তারা হাইকোর্টে ঢুকে মোস্ট প্রবাবলি আমার যেটুকু মনে হচ্ছে আরজিকর কেসেই ভিতরে গিয়ে ভণ্ডুল করে দিয়েছে। যে হ্যাঁ, আরজিকর কেসে, ইয়েস, আরজিকর কেসেই ভিতরে গিয়ে ভণ্ডুল করে দিয়েছে, যে জন্য পরের দিন সুপ্রিম কোর্টে গেল। মানে এরা সুপ্রিম কোর্টে গিয়ে আরজিকর বা আপনার এই কেসটা, ইডি কেসটা, ও মানে হাইকোর্টে যখন গেছে ইডি, তখন গিয়ে ভণ্ডুল করে দিয়েছে এরা গিয়ে। পরের দিন মানে এই ঘটনা সারা ভারতবর্ষে কোনোদিন ঘটেনি। পরের দিন সুপ্রিম কোর্টে যায়, গিয়ে সুপ্রিম কোর্ট থেকে মানে রায় নিয়ে আসতে হয়। ফলে একটা কথা বলছি যে এই ঘটনা দেখেনি মানে বহুদিন, এতদিন তো অন্যায় করে এসছে এরা লাস্ট 15 বছর, এবং এরা সব কল্যাণের লোক, এবং কল্যাণকে জবাবদিহি করতে হবে, কল্যাণ যেন তার জন্য প্রিপেয়ার্ড থাকে।
আমার এই কালো কোর্টের যারা বিরোধিতা করছেন তাদের একটু মনে করিয়ে দিতে চাই 1985 সাল থেকে আমি বার কাউন্সিলের মেম্বার, এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না না, উনি এখন বার কাউন্সিলের মেম্বার না, ওনাকে কি একটা রেজিস্ট্রি করতে হবে না কি করতে হবে, যেটা উনি 15 বছর করেননি। ঠিক আছে, ফলে উনি শি ইজ নট এলিজিবল, ওনার 6 মাসের জেল হবে। উনি ওখানে ঢুকে গিয়ে ওখানে সওয়াল করেছেন, ওনার 6 মাসের জেল হবে এর জন্য। উনি তার জন্য প্রিপেয়ার থাকুন। ওখানে 6 মাসের জেল, 3.5 বছর জেল হলো এই এখানে ডাকাতি করার জন্য, ইডির থেকে ডকুমেন্ট ডাকাতি করার জন্য। তো মোটামুটি 3.5-4 বছর জেল আর কি, তার মধ্যে 2029-এর ভোট কেটে যাবে। তো তার জন্য উনি প্রিপেয়ার্ড হন। এদিকে তিনি আরও একবার একটি কথা বলছেন যে এটি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়, এখানে বুলডোজার নীতি চলবে না। না না, সে তো চলবে না কি না চলবে সেটা আপনি দেখে নেবেন। এক বুলডোজারের ব্যাপারে কোনো রকম সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো আনঅথরাইজ জিনিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া যেতে পারে। কিন্তু গতকাল হাইকোর্ট একটা রায় দিয়েছে, যেই রায়টার সঙ্গে আমি একমত নই। কিন্তু আগামী দিনে বুলডোজার তো চলবে, বুলডোজার চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও তিনি আরও একটি কথা বলছেন যে প্লিজ স্যার, মানে তিনি মহামান্য আদালতকে তিনি রিকোয়েস্ট করেছেন যে প্লিজ স্যার প্রোটেক্ট দ্য পিপল। গোটা বাংলা আজকে আতঙ্কিত, মাছ মাংসের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে যে তার উত্তরে বলেছেন যে আপনি অভিনয় করবেন না ওখানে, বিচারক যে তিনি বলেছেন, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো, আজকে এই অত্যাচার নিয়ে শুভেন্দুবাবু বলেছেন যে আপনাদের যারা যারা অত্যাচারিত হয়েছে তাদের নাম দিন, আমরা তাদের সবাইকে এনে পুলিশের ডিজিকে বলবো এবং তাদের সবাইকে ঘরে ঢুকিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 2021-এ যারা অত্যাচার করেছেন এবং তাদের যাদের এগেনস্টে যাদের এই এফআইআর করা আছে, তাদের বাড়িতে না পাঠিয়ে তাদের জেলে পাঠানো হবে। তার জন্য প্রিপেয়ার থাকুন আপনারা। এদিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এককালে তিনি বলতেন আমি সুপ্রিম কোর্ট মানি না, হাইকোর্ট মানি না, কিন্তু আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। সুপ্রিম কোর্ট মানেন না মানে, উনি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে বিভিন্ন স্টে এনে এই যেই শিক্ষা দুর্নীতি স্টে আনতে 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 কোথায় নিয়ে গেছেন উনি। উনি তো কথায় কথায় মানে কিছু হলেই সুপ্রিম কোর্টে যাওয়া। এবার সুপ্রিম কোর্টে যে কত সময় উনি নষ্ট করেছেন তার কোনো মানে নেই। এমনকি এইবারও সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন যে নির্বাচন ঠিকঠাক হয়নি, আমাকে আবার চিফ মিনিস্টার করা হোক। তো সেটা আর হয়নি আলটিমেটলি। তো উনি তো কোর্টের উপর দাঁড়িয়েছিল ওনার গভর্নমেন্ট গত বোধহয় লাস্ট 10 বছর একটার পর একটা ডিসিশন দিয়েছেন, কোর্ট বলেছে না এই ডিসিশন আপনি চেঞ্জ করুন। সেই গভর্নমেন্ট ভরসা নেই, মানে উনি তো কোথায় কোথায় যেতেন ওখানে। দাদা, দেখা যাচ্ছে যে এই খুব সাম্প্রতিককালে আর কি, যে হেলমেটবিহীনভাবে রাস্তায় কেউ বেরোলেই তাদেরকে ধরা হচ্ছে। তো আগামী দিনে কি আমরা একদম কঠোরভাবে এই আইনের বলবৎ কলকাতার রাস্তায় অন্তত দেখতে পাবো? দেখুন, এই হেলমেট না পরে ফেস টুপি পরে ঘুরে বেড়াতো, ফেস টুপি পরলে যে কোনো রুল ভাঙা যেত। এমনকি ফেস টুপি পরে কেউ খুন করলেও ধরা হতো না, এরকম একটা সিস্টেম ছিল। তো এখন থেকে ওই ফেস টুপি পরে চলবে না, ওখানে করতে হবে। আজকে শুক্রবার ছিল, রাস্তায় নামাজ পড়া দেখেছেন বন্ধ হয়ে গেছে। মাইক চলছিল, এই যে মাইকে এই যে আজান টাজান চলে, আজান মোটামুটি বন্ধ। তো মোটামুটি আরও অ্যাকশান নেওয়া হবে। তারপর এই ওয়াক অফ যে সম্পত্তি যেগুলো 85% যেগুলো ধরা পড়েনি, গভর্নমেন্ট সব ক্রোক করবে আগামী দিনে। ঠিক আছে, তারপর হালাল চাল, হালাল রসগোল্লা এইসব বন্ধ হবে আস্তে আস্তে। মানে প্রিপেয়ার্ড হোক এর জন্য। হালাল রসগোল্লা বলে কোনো ব্যাপার নেই, হালাল চাল বলে কোনো ব্যাপার নেই, হালাল মশলা এইসব বিক্রি করছে। কালকে দেখবেন হালাল ক্যাপসুল বিক্রি করছে। তো বন্ধ করতে হবে এগুলো। দাদা, শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে 5 বার তলব করলো ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাহলে কি আর একটা উইকেট পড়ার অপেক্ষায় গোটা বঙ্গবাসী? পড়া তো উচিত। উনি আজকে গেছেন কেন, এতদিন যাননি যেহেতু পিছনে মমতা ব্যানার্জি ছিলেন। আজকে যদি না যেতেন তাহলে স্টেট গভর্নমেন্ট ওনাকে অ্যারেস্ট করে নিত এবং সেখানে ওই প্রেসিডেন্সি জেলের ভাত খেতে হতো। তো কারণ ওনার এগেনস্টে এমনি প্রচুর ওখানকার প্রচুর প্রমোটিং থেকে শুরু করে বিভিন্ন লোকের জমি গ্র্যাব করা ট্যাপ করা অনেক কিছু ওনার এগেনস্টে কেস আছে। তো সেই জন্য দেখলেন ঠিক আছে, ইডি গেলে অন্তত সেন্ট্রালের ওই যে বাড়িগুলো আছে ওখানে, ওই আপনার সিজিও কমপ্লেক্স, ওখানে অন্তত ফ্যানের তলায় শোয়া যাবে। সেই জন্য হয়তো উনি গেছেন আজকে। তো আজকে গেছেন, আমি জানি না জামা কাপড় টাপড় নিয়ে গেছেন নাকি। তো এরপর দেখুন কবে বেরোন।